বল থাকে তাহলে দোষীরা নির্দ্বিধায় বেরিয়ে যায় আইনের ফাঁক কেটে। আর যদি টাকার বল না থাকে বা প্রভাবশালিত্ব একটা ব্যক্তিত্ব না থাকে, তো আপনি যদি কোনো রকম করে কোনো কেসে ফেসে যান তাহলে কিন্তু আপনি পুরো গাড্ডায় পড়েছেন, আপনার শাস্তি একেবারে ধার্য। আর আজকে সেরকম কিন্তু একটা দেখতে পাওয়া গেল আরজি কর মামলা। আরজি কর মামলায় যেখানে আমরা কোথাও যেই মামলাটা এই আরজি করের অভয়া একটা সাধারণ ফুটফুটে মেয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য, বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য, সমাজের কর্তব্য দায়বদ্ধতার জন্য কিছু করতে গিয়েছে। আর সে বুঝতে পারেনি বা তার বাবা মা বুঝতে পারেনি যে এই সমাজের মধ্যে যারা আমাদের বসে দেওয়া হয়েছে। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, যারা দেশটা চালায়, রাজ্য চালায়, পলিটিক্যাল আমি কিছু আপনাদের কথা কেন বলছি বলুন তো? তার কারণ হচ্ছে যারা চালায় সেখানে শিক্ষাগত যোগ্যতাটা কতটা লাগে সেটা আপনারা দেখবেন। দেশ চালানোর জন্য শিক্ষাগত যোগ্যতা বেশি একটা লাগে না, কিন্তু আপনি যদি আপনার পরিবার চালান, নিজেকে চালান, কি আপনার কোনো কিছু চালাতে আপনার কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা বেশি লাগে। কেন কথা বলছি? আজকে সাধারণ মানুষের ক্ষোভটা সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন। আজকে আরজি করের মামলায় কি হলো পুঙ্খানুপুঙ্খ ভাবে পুরো ডিটেলটা কিভাবে দেখাবো বলুন তো? প্রমাণ স্বরূপ যেটা যে নির্যাসটা বেরিয়ে এসছে তার প্রমাণ স্বরূপ আপনাদেরকে আমি দেখাবো। যেটা এসছে ওটা যেটা হয়েছিল শিয়ালদা আদালত কোর্টে, যা বিচার এসছে সে খসড়াটা আমার কাছে এসছে, সেটা আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ত যে আইনের বিরুদ্ধে বা কোথাও আইন যদিও সংবিধান ঠিক আছে, কোথাও ফাঁক কেটে বেরিয়ে যাওয়ার একটা পদ আছে। তো আগে সাধারণ জনগণ কি ভাবছে আরজি কর মামলায় সেটা একটু দেখে নিন। চলে যাচ্ছে একটা প্রহসন, এটা বলার অপেক্ষা রাখে না। যদি এটা বিরলতম ঘটনা না হয় তাহলে আর কত। ঠিকই কথা, আরজি কর মামলা একটা প্রহসনে পরিণত হয়েছে, যেটা কিন্তু এই আরজি কর মামলার জন্য, এই আন্দোলনের জন্য কোথাও যেন বারবার ধরে কোথাও একটা খামখেয়ালি পোনা আমরা দেখেছি। কেন বলছি? আরজি কর মামলা নিয়ে যারা আন্দোলন করেছিল তাদের জন্য পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দল নয়, রাজনৈতিক পুরো ছুঁড়ে ফেলে দিয়েছে রাজনৈতিক দল বাদে, ছোট থেকে বড় থেকে সব মানুষ একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। কোথায় বলুন তো? একটা মানুষের সব থেকে স্বাস্থ্যটাকে মনে করেছিল একটা বড় কিছু। আজকে সেটা কোথাও যেন আরজি করে মামলা, আরজি করে এই অভয়া কোথাও যেন পিছিয়ে গেছে। পশ্চিমবঙ্গে একটা জিনিস বুঝে নিয়েছে কি বলুন তো, যে আপনি যাই করুন প্রথমটা একটু থাকবে, গরম থাকবে, রাজনৈতিক গরম বলে কোনো কিছু, পরে সেটা ধমিত হয়ে যাবে। আজকে যদি পশ্চিমবঙ্গে বিভিন্ন মন্ত্রীদের কথা বলি, খাদ্যমন্ত্রী থেকে বলুন, শিক্ষামন্ত্রী থেকে বলুন, সবাই আস্তে আস্তে করে চুরি করলো, সবাই মানুষের টাকা নিল, কিন্তু প্রচুর শিক্ষকও মারা গেছে, বলি হয়ে গেছে। শিক্ষক শিক্ষিকারা টাকা দিয়েছে, আর্থিকভাবে প্রচুর দুর্বল হয়ে পড়েছে, মারা গেছে, কিন্তু সেখান থেকে নেতা মন্ত্রীরা ঠিক তাদের যারা ছিল সাকরেদরা সবাই চুপচাপ ভাবে বেল পেয়ে বেরিয়ে এসছে। আরজি কর মামলাটা ঠিক তেমনই ভাবে ক্লোজ হয়ে গেল। সেখান থেকে কোথায় একটা সঞ্জয় রায়কে একজন সিভিক ভলেন্টিয়ার, যেটাকে সুপ্রিম কোর্টে যখন গেছে বলছে সিভিক ভলেন্টিয়ার এই পোস্টে এসছে কোথা থেকে? বিচারপতি চন্দ্রচূড় স্যার বলেছিলেন এই পোস্টে কিভাবে ক্রিয়েট হয়েছে। এই পোস্টের জন্য যেখানে পুলিশ নিয়োগ হয়, সিভিক পুলিশ কাদের দরকারে, এদের ফান্ড কোথা থেকে আসে, বা কিভাবে এটা ইউটিলাইজ হয়।
সেখান থেকে এই সিভিক পুলিশ যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিয়েট করেছেন, এবং এই সিভিক পুলিশ হচ্ছেন সঞ্জয় রায়। আর আরজি করে তিনি ছিলেন দায়িত্বে আরজিকর হসপিটালে। আর সেখানে এই ফুটফুটে একটা আমাদের নবাগত ডাক্তার যিনি ছিলেন এই অভয়া, সেই অভয়া কেন অভয়া মারা গেল, এবং সেটা যেখানে তার মানে সেখানে পুরোটা মারা গেল, যেখানে কালকে আমি যেটা শুনছিলাম অভয়ার মা বাবা বলছে যে সেখানে আমাদের লোকাল কাউন্সিলর, লোকাল এমএলএ যখন বডিটা পুড়িয়ে দিল তখনই এসে বলছে ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়, তুমি কাজটা ঠিকঠাক করেছো। অভয়াকে মারাই যে একটা প্রিপ্ল্যান, এবং আরো কয়েকটা কথা কিন্তু বলছে তার অভয়ার মা বাবা কালকে বলছিল যে আমার মেয়ের নখে অর্থাৎ আঙ্গুলের এই নখে কোন রকম করে কিন্তু কোনো ডিএনএ পাওয়া যায়নি, কোন রকম ডিএনএ পাওয়া যায়নি, কিন্তু সঞ্জয় রায়ের দেহে পুরো কাটা ছেঁড়া আছে, আঙ্গুলের নখের দাগ আছে। তো এখানে কোথাও কোথাও একটা মিসম্যাচ হচ্ছে। সিবিআইর ওপর কিন্তু আজকে প্রশ্ন উঠে যাচ্ছে, মানে সিবিআইর ওপরে, সেন্ট্রাল এজেন্সির ওপরে কিন্তু ভরসা অনেকটা পরিমাণে কমে এলো। কেন বলুন তো? কারণ হচ্ছে এই আজকের এই যে মামলায় যে রায় বা নির্দেশ বেরিয়ে এলো, আমি দেখছিলাম এতক্ষণ ধরে, আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এটাই যেটা লেখা আছে, তার জন্য ওই 50,000 টাকা জরিমানা, এবং যেহেতু কর্মরত ছিলেন মানে এই ডক্টর যিনি কর্মরত ছিলেন এই অভয়া, তার জন্য তাকে 10 লক্ষ টাকা এবং 7 লক্ষ টাকা 17 লক্ষ টাকা দেওয়া হবে। সেখানে চিৎকার করে বলছে অভয়ার মা বাবা, অভয়ার মা বাবা চিৎকার করে বলছে, ঠিক আছে আমরা টাকা নেবো না, আমরা এই ক্ষতিপূরণ চাইছি না। তখন কিন্তু বিচারপতি বলছেন যে আপনাকে কোন রকম করে কোনো ব্যক্তির জন্য ক্ষতিপূরণটা হতে পারে না, কিন্তু কি দেওয়া হচ্ছে কর্মচারী এবং এটা রাষ্ট্রকে দিতে হবে। কিন্তু একটা দিক থেকে কোথাও যেন আমি নিজে ব্যক্তিগত থেকে যেসব খবরগুলো দেখছি সেখান থেকে কোথাও যেন একটা জিনিস কিন্তু বুঝতে পারা যাচ্ছে, যেখানে কিন্তু সন্দীপ ঘোষ যেখানে ছিলেন প্রিন্সিপাল, তিনি বেল পেয়ে গেলেন। বৃহত্তর ষড়যন্ত্রে তিনি আছেন, যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল, সুপ্রিম কোর্টে বলা হয়েছিল যে বৃহত্তর ষড়যন্ত্রের কথাটা কিন্তু বারবার ধরে উঠে আসছে। টালি থানার ওসি অভিজিৎ মন্ডল, এরা দুজন বেল পেয়ে গেল। মাঝখানে সঞ্জয়, যে সঞ্জয়কে আজকে বলা হলো তোমাকে 3 ঘন্টা বলতে বলা হয়েছিল, বিচারপতি বললেন তোমাকে 3 ঘন্টা সময় দেওয়া হয়েছিল তোমাকে তো বলার জন্য, কিন্তু সঞ্জয়কে কিন্তু বারবার ধরে একটা জিনিস কিন্তু বুঝে রাখা হয়েছিল। সঞ্জয় বলছে যে আমাকে টর্চারিং করা হয়েছে, অভূতভাবে টর্চারিং করা হয়েছে, জোরজার করে সাইন করানো হয়েছে, আমাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে নিয়ে এসেছে, আমাকে যেরকম খুশি বলতে বলা হয়েছিল। এবং এমনকি আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও ভ্যান থেকে বেরিয়ে এসে সঞ্জয় চিৎকার করে বলছে আমি কোন রকম করে দোষী নই। কিন্তু তার আগে তো সঞ্জয়ের বয়ান হয়ে গেছে, সঞ্জয় তো কিছু বলেনি, পলিগ্রাফ টেস্টও কিছু বলেনি, সঞ্জয়ের বয়ান অলরেডি হয়ে গেছে। তারপরে সঞ্জয় যখন বুঝতে পারছে যে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তখন কিন্তু সে বলছে যে এখানে কিন্তু সেখানে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম বলেছে এবং রাজ্যের খুব বড় তাবড় নেতাদের নাম বলেছে। আমি যেরকম শুনেছি আপনারাও শুনেছেন। কিন্তু এই জায়গা থেকে একটা জিনিস, এই যে সঞ্জয় রায় যে বলছিল যেটা বিনীত গোয়েলকে অপসারণ করে দেওয়া হলো কেন, বিনীত গোয়েলকে, কারণ বিনীত গোয়েল যদি থাকে তাহলে একটা সমস্যার কারণ হয়ে যেতে পারে, বিনীত গোয়েলের ওপর চলে আসতে পারে, তার জন্য বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হলো। আরো একটা বড় একটা জিনিস যেটা সঞ্জয় পরপর ধরে, সঞ্জয়কে যখন নিয়ে যাওয়া হয়েছিল তখন আমি কয়েকটা জিনিস দেখছিলাম, সঞ্জয়কে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন ভ্যানেতে ওই যে তবলা বাজানো হচ্ছিল, এটা বলছিল কুণাল ঘোষ বলছিলেন, আমাদের তৃণমূলের মুখপাত্র বলছিলেন না যে আমাকেও এরকম ভাবে নিয়ে যাওয়া হয়েছিল, এখন বুঝুন। ওই রকম কিন্তু ব্যাপারটা একটা জিনিস যে আজকে যখন এসছিল, যখন সঞ্জয়কে যখন আজকে বিচার হচ্ছিল, সেখানে পুলিশের পুরো ঘেরা টোপ, পুরো একেবারে বিভিন্ন রকম পুলিশ, লাল নীল সবুজ যা পাচ্ছেন পুলিশ দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন, পুলিশের একেবারে ঘেরা টোপ। সেই জায়গাতে কারণ হচ্ছে সঞ্জয় আমাদের রাজ্যেরই মানুষ, তিনি সিভিক ভলেন্টিয়ারে কাজ করতেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিয়েট করা সিভিক ভলেন্টিয়ার পোস্টে কাজ করতেন। সেই সঞ্জয়
এমন কি পরিস্থিতি হলো সঞ্জয়, যার জন্য সঞ্জয়কে এত পরিমাণে পুলিশ ফোর্স দিয়ে রাখতে হয়েছে? সঞ্জয় তো এতদিন ধরে তারপর থেকে জেলে আছে, সঞ্জয় তো কোনো টেররিস্ট নয়, তাহলে কেন? এই জায়গাতে প্রশ্ন। অভয়ার মা বাবা চিৎকার করে বলছে, মানে রাজ্যের মানুষ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা কথা বলছেন আমি চাইছি যে সঞ্জয়ের, যদি আমি এটা খুশি না, স্যাটিসফাই নয়, আমি স্যাটিসফাই হতাম যদি সঞ্জয়ের ফাঁসি হতো, তাহলে আমি স্যাটিসফাই হতাম। কিন্তু একটা দিক থেকে যারা আন্দোলন করছিল তারা বলছে আমরা কোথাও থেকে একটা খুশি নই। অভয়ের মা বাবা তো একেবারেই খুশিতে নয়। বিভিন্ন রাজনৈতিক দলের পরিপ্রেক্ষিতে যেটা আজকে মানে আসছে আমি দেখছি, সেখানে কেউ খুশি নয়। খুশিটা নয় কেন বলুন তো? কারণ হচ্ছে সঞ্জয় রায়ের যে মামলাটা হয়েছে, আজকে আমি দেখছিলাম, ওই আপনাদেরকে দেখালাম, ওখানে কিন্তু পুরোভাবে মানে লেখা আছে যেটা শুধুমাত্র সঞ্জয়কে নিয়ে, শুধুমাত্র সঞ্জয়কে নিয়ে। আর যেখানে সিবিআই রিপোর্ট দিয়েছে তার উপর কিছু বলাও যায় না, কিন্তু সেখানে শুধুমাত্র সঞ্জয় রায়কে নিয়ে। এবার একটা মেয়ে, একটা অভয়া, সে কালকে বলছে সুপ্রিম কোর্ট সেখানে বলছে যে কেউ যদি ঘুমোতে যায় চোখে কি চশমা নিয়ে ঘুমাবে না, কেউ যদি তাকে টাচ করতে আসে, একটা মেয়ে, এমনি মেয়ে মানে মেয়েদের শরীরে একটু সেন্সিটিভ হয়, সেখানে টাচ করতে আসবে তো অটোমেটিক লড়ে, চোখে কি কালো চশমা দিয়ে নিয়ে রাখবে? নিশ্চয়ই না। তো সে নিশ্চয়ই যুদ্ধ করবে। সে জায়গাটা আর কেউ দেখতে পেল না, শুধুমাত্র সঞ্জয়, আর কোনো কিছু নেই। এত বড় ষড়যন্ত্র, তাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো বাবা মাকে, সেখানে বাবা মার কি বয়ান নেওয়া হলো? বাবা মা মানে বলছিল কিছুদিন আগে যে আমাদের কোনো কেউ ডাকেইনি, বয়ান নেয়নি, মানে সে মানে একটা মানে বিভিন্ন রকম মানে যেচে কুচে যেতে হচ্ছে এরকম অবস্থা। তো বর্তমানে যদিও এটা লয়ার কোর্টে যেটা রায়, তো সেখানে সঞ্জয়ের আইনজীবী যিনি বলছে সঞ্জয় একটু ফুপে ফুপে কাঁদছিল যে তুমি কাঁদছো কেন? তোমার তো মৃত্যুদণ্ড হয়নি, মৃত্যুদণ্ড হয়নি, তোমাকে যাবজ্জীবন তোমাকে কারাবাসে থাকতে হবে, যাবজ্জীবন। যার জন্য তখন সঞ্জয় বলছে আমি মিথ্যি ভাবে আমি কিন্তু মানে বদনামের উঠে গেলাম, মিথ্যি, আমি কোনো দোষে থাকলাম না, মিথ্যি বদনাম পেয়ে গেলাম, মিথ্যি। মানে বুঝতে পারছেন, সঞ্জয় এর আগে বলছিল যে আমি যদি মিথ্যে কথা বলতাম তাহলে আমার গোয়া থেকে রুদ্রাক্ষর মালা ছিল সেটা আমি ভাবলাম। বর্তমানে কলিযুগে ওই জিনিসটা আমরা ভাবি ওটা কিছু নয়, ওটা মানে মনে হচ্ছে তো রুদ্রাক্ষ লাগানো সে নেই। তো সঞ্জয় সেখানে থাকলো, এত বড় একটা কাণ্ড ঘটালো, এত কিছু হলো, এই জায়গা সে জায়গা থেকে চিৎকার চেঁচামেচি হয়নি, আর কেউ দেখতে পেল না, শুধুমাত্র সঞ্জয় ছিল। তাহলে লোপাট হয়ে গেল কেন? তাহলে কেন কেন সিবিআই তাহলে অভিজিৎ মন্ডলকে অ্যারেস্ট করলো, সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলো, তারপর ছেড়ে দিল? এর মাঝখানে হচ্ছেটা কি? মানে টোটালি আজকে যেটা আমি দেখছিলাম, কিছু নেই। ওই সামান্য যদি সঞ্জয় যদি 50,000 টাকা মানে দিতে পারলো, সেটা 50,000 টাকা মানে 50,000 টাকা সঞ্জয়ের জন্য ধার্য করা হয়েছে, 50 টাকা না দিলে তাকে আরো থাকতে হবে 5 মাস মনে হচ্ছে, তাকে জেলে থাকতে হবে। তো সেটা নিয়ে কথা নয়, কিন্তু একটা দিক থেকে যে একটা জিনিস বুঝতে পারছি, কোথাও যেন কোথাও একটা জায়গায় মানে প্রহসন যে একটা যে আপনার যদি টাকা পয়সা থাকে, আবার কিন্তু একটা জিনিস এই সন্দীপ ঘোষ, যিনি একেবারে যেটা বলা যায় বারবার ধরে উঠে আসছে বিভিন্ন স্ট্রিম মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে, যে তিনি একেবারে মানে একেবারে ঘনিষ্ঠ, একেবারে তিনি একেবারে রাজনৈতিক পোষকতা একেবারে ঘনিষ্ঠতার সঙ্গে আছেন। তাহলে কোথাও যেন কোথাও যে এই সঞ্জয় রায় কোথাও যেন কোথাও একটা টাকার বলে পিছিয়ে গেল, তার ঘাড়ে চেপে বসলো বিচারটা, না কি ব্যাপারটা, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি, একেবারে সেটা হচ্ছে টাকার বলে যেরকম হয়ে যায় বিচার, মানে পুরো একেবারে তার পক্ষে চলে যায়। দোষ যদি আপনি না করেন আপনার পক্ষে, আমরা শুধুমাত্র যে সঞ্জয় রায়ের দোষী ঠিকই আছে, সঞ্জয় রায়ের যে দোষ হয়েছে, সঞ্জয় রায়ের সঙ্গে আরো অনেকজনই বেরোবে, তারা কোথায়? পুরো কেস ক্লোজ হয়ে যাওয়ার মতো অবস্থায়, বিচার যখন সঞ্জয়ের হয়ে গেল, বাদ বাকি তো কেস ক্লোজ হয়ে যাওয়ার মতো, তারা যদি বেল পেয়ে যায় তো কেস তো ক্লোজ হয়ে যাওয়ার মতো। তাহলে মানে সেখানে আজকে যখন দেখছিলাম, সেখানে কোথাও মানে আজকের এতে সেখানে এই বিচারের মামলায় কোনো রকম করে টালি থানার ওসির নাম বা সন্দীপ ঘোষের নাম কিন্তু আমি দেখতে পাই। ভাবছি তাহলে যে বিচারটা কোন প্রক্রিয়াতে গেল, কিভাবে গেল? তো অবশ্যই আপনাদের কাছ পর্যন্ত নিয়ে এলাম, যতটা পেরেছি মানে পুরো এর প্রশ্ন আপনারা অবশ্যই উত্তর দেবেন, যে এরপরে কিন্তু হয়তো
মানে যেটা মানে জানতে পারছি যে হাইকোর্ট পর্যন্ত যাবে, হাইকোর্টে আবার এই বিচারটা ট্রায়াল হবে, হাইকোর্টের পরে হয়তো সুপ্রিম কোর্টে যেতে পারে, এর বিচারের নির্যাস এখনো পর্যন্ত কি বেরোবে সেটা ব্যাপার। কিন্তু বর্তমানে যেটা লয়ার কোর্টে অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্টে যেটা হলো সেটা কিন্তু একেবারে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন এবং বেশি বেশি সাপোর্ট করুন চ্যানেলটাকে। আবার আগের মতো আপনাদেরকে কিন্তু এই চ্যানেলে কিন্তু আগের মতন খবর দিতে থাকবো এবং সবসময় কিন্তু আপডেট পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলকে সাপোর্ট